শান্তিপুর ছিল ঘন জঙ্গল আর উঁচু পাহাড়ে ঘেরা একটি ছোট গ্রাম। গ্রামের বেশিরভাগ মানুষই চাষবাস করে জীবিকা নির্বাহ করত। গ্রামের প্রান্তে মাটি আর খড় দিয়ে তৈরি একটি ছোট বাড়ি ছিল কৃষক মোহন। তার দুই ছেলে আরিফ ও রাজু এবং তার বড় বৌমা নাবিলা এই বাড়িতে থাকত। মোহন সারা জীবন খেটে একটি ছোট জমি, দুটি গরু, একটি গরুর গাড়ি, একটি পুরনো কুয়ো এবং উঠোনে একটি আম গাছ জোগাড় করেছিল। যদিও তার সম্পদ সামান্য ছিল, গ্রামে তার সততার কথা প্রবাদ তুল্য ছিল। রাজু বাবা, আগে গরুগুলোকে খেতে দাও। আজ আমাকে খুব সকালে মাঠে যেতে হবে। হ্যাঁ বাবা, আমি এখনই করে দিচ্ছি। রাজু গরুগুলোর কাছে গিয়ে আদর করে তাদের খাওয়াতে শুরু করল। আরিফ, দয়া করে লাঙল আর দড়িটা দেখো। হ্যাঁ বাবা। ঠিক তখনই নাবিলা রান্নাঘর থেকে বেরিয়ে এলো তার দৃষ্টি। প্রথমে গরুর গাড়ির দিকে, তারপর আম গাছটার দিকে, তারপর ক্ষেতগুলোর দিকে গেল। বাবা কঠোর পরিশ্রমে অনেক কিছু জমিয়েছিলেন। এই সব কিছু যদি শুধু আমাদের একার হতো, জীবনটা আরামে কেটে যেত। সেই মুহূর্তে রাজু এসে বলল, ভাবি ক্ষেত থেকে ফিরে আসার সময় আপনার জন্য গুড় নিয়ে আসব। তুমি তো সবার খুব ভালো যত্ন নাও। রাজু হেসে ক্ষেতের দিকে রওনা দিল, কিন্তু নাবিলার চোখ আর তার দিকে ছিল না, ছিল উত্তরাধিকারের দিকে। সময় গড়িয়ে গেল একটানা কঠোর পরিশ্রম, আর বয়স বাড়ার কারণে মোহনের স্বাস্থ্যের অবনতি ঘটল। তিনি আর তেমন কাজ করতে পারতেন না। রাজু দিন রাত তার সেবা করত, আর আরিফ চাষের দায়িত্ব নিল। এক রাতে মোহনের অবস্থা হঠাৎ আরও খারাপ হয়ে গেল। ভাইয়া, তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো। আরিফ দৌড়ে গ্রামে গেল। রাজু তার বাবার বিছানার পাশে বসে রইল। বাবা, ঘাবড়িও না। কিছুক্ষণ পর আরিফ ডাক্তারকে নিয়ে ফিরে এলো, কিন্তু মোহন বুঝতে পারলেন যে তার সময় ফুরিয়ে এসেছে। আমার পরে কখনো আলাদা হয়ো না। মনে রেখো, ধন সম্পদের চেয়ে পরিবার বেশি গুরুত্বপূর্ণ। দুই ভাইয়ের চোখেই জল ভরে উঠল। তারপর মোহন নাবিলার দিকে তাকালেন। বৌমা, এই সংসারটাকে ধরে রেখো, ছেড়ে দিও না। হ্যাঁ বাবা, আপনি চিন্তা করবেন না, আমি সব সময় সংসারটাকে ধরে রাখব। নাবিলা মুখে এ কথা বললেও তার মনে কিন্তু উত্তরাধিকারের চিন্তাটা ঘুরপাক খাচ্ছিল। কিছুক্ষণ পরেই মোহন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। রাজু তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আরিফও নিজেকে সামলাতে পারল না। এদিকে নাবিলার দৃষ্টি নিঃশব্দে সেই পুরনো সিন্দুকটির দিকে নিবদ্ধ ছিল, যেখানে জমি ও সম্পত্তির সমস্ত দলিলপত্র রাখা ছিল। এখন এই বাড়িটা আমার ইচ্ছানুযায়ী ভাগ করা হবে। কিছুদিন পর সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। রাজু আগের মতোই ক্ষেতের কাজ শুরু করল। আরিফও তার ছোট ভাইয়ের সাথে কাজ করত। দুই ভাইয়ের মধ্যে কোনো বিরোধ ছিল না, কিন্তু এটাই নাবিলাকে সবচেয়ে বেশি ভাবাতো। তার ভয় ছিল যে যদি দুই ভাই একসাথে থাকে তাহলে সমস্ত সম্পত্তি সমানভাবে ভাগ হয়ে যাবে। রাত হয়ে গেছিল। আরিফ উঠোনে চুপচাপ বসে তার বাবার কথা ভাবছিল। নাবিলা তার কাছে এসে বলল, আর কতক্ষণ এভাবে বসে থাকবে? এখন তো তোমাকে আর আমাকে সংসারের দেখাশোনা করতে হবে। হ্যাঁ, আমি ভাবছি বাবাকে ছাড়া সবকিছু কেমন হবে। যদি আমার কথা শোনো, তাহলে আগে সম্পত্তি ভাগ করে নাও। এত তাড়াতাড়ি? তাছাড়া বাবা বলেছিল আমরা যেন কখনো আলাদা না হই। আজ না করলে কাল পস্তাবে রাজু সমান ভাগ চাইবে। রাজু ওরকম নয়। তাছাড়া এখানে তো রাজুর সমান ভাগ রয়েছে। সময়ের সাথে সাথে মানুষ বদলে যায়। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল আগে থেকেই সবকিছু ঠিক করে নেওয়া। ও একা মানুষ কোনো একটা কাজ ঠিক করে নেবে। আরিফ চিন্তায় মগ্ন ছিল। তার নীরবতা দেখে নাবিলা হাসল। সে জানত তার প্রথম চালটাই কাজে দিয়েছে।
পরের দিন গ্রামের বড় বটগাছের নিচে পঞ্চায়েত ডাকা হলো। সেখানে অনেক গ্রামবাসী জড়ো হলো। সবাই ভেবেছিল যে সম্পত্তি দুই ভাইয়ের মধ্যে সমানভাবে ভাগ হয়ে যাবে, কিন্তু নাবিলা এমন এক সিদ্ধান্ত ঘোষণা করল যা সবাইকে হতবাক করে দিল। বলো বাবা, তুমি এটা কিভাবে ভাগ করতে চাও? নাবিলা এগিয়ে এসে বলল, গরুর গাড়ির সামনের অংশটা হবে রাজুর, আর গাড়ির পেছনের পুরো অংশটা হবে আমাদের। এটা কেমন ভাগ বৌমা? গরুগুলো তো সামনে, রাজু ওদের দেখাশোনা করবে। গাড়িটা তো পেছনে, শস্য দানাগুলো এতেই বহন করা হবে, সুতরাং এটা আমাদেরই। সবাই একে অপরের দিকে তাকালো। রাজু, যদি তুমি এই ভাগে রাজি না হও, এখনই বলো। রাজু তার বড় ভাইয়ের দিকে তাকালো। আরিফ ধীরে ধীরে মাথা নিচু করে নিল। ভাইয়া যদি মনে করে এটা ঠিক আছে, তাহলে আমিও রাজি। নাবিলার মুখে বিজয়ের হাসি ছড়িয়ে পড়ল। দূরে দাঁড়িয়ে থাকা রাহাত কাকা মৃদুস্বরে বললেন, আল্লাহ নিশ্চয়ই এমন এক ভাগের সিদ্ধান্ত দেবেন যাতে ন্যায় বিচার থাকবে। নাবিলা তাকে উপেক্ষা করল, কিন্তু সে নিশ্চিত ছিল যে তার এই চালাকি কখনো ধরা পড়বে না। পঞ্চায়েতের সিদ্ধান্তের ঠিক পরের দিনই নাবিলা তার তৈরি করা নিয়মগুলো কার্যকর করল। এখন গরুগুলোর সম্পূর্ণ দায়িত্ব রাজুর উপর। অপরদিকে গরুর গাড়ি এবং তা থেকে সমস্ত উপার্জন আরিফ ও নাবিলার ভাগে পড়ল। রাজু কোনো অভিযোগ না করে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে লাগল। খুব ভোরে রাজু গরুগুলোকে গোসল করাতো, খাওয়াতো এবং তাদের গলায় ঘণ্টা বেঁধে দিত। চলো বন্ধুরা, আজও আমরা কঠোর পরিশ্রম করব। এরই মধ্যে নাবিলা বেরিয়ে এলো। তাড়াতাড়ি করো, আজ বাজারে দেরি করে পৌঁছালে লোকসান হবে। রাজু নিজেই শস্যের বস্তাগুলো গাড়িতে রাখল এবং গরুগুলোকে গাড়ির সাথে জুড়ে দিল। সে যখন হাঁটতে শুরু করল, নাবিলা তাকে থামাল। দাঁড়াও, গাড়ির সাথে যাওয়ার কোনো দরকার নেই। ভাবি, আমিও সাহায্য করব। তোমার ভাগ শুধু সামনের অংশটুকু, পেছনের গাড়িটা এবং তাতে রাখা শস্য আমাদের। রাজু আরিফের দিকে তাকাল। আরিফ কিছু বলল না। ঠিক আছে ভাইয়া, সাবধানে থেকো। সন্ধ্যায় তারা দুজনেই টাকা নিয়ে ফিরল, কিন্তু রাজু শুধু ক্লান্ত হয়ে পড়ল। কিছুদিন পর নাবিলা উঠোনের পুরনো আম গাছটা দেখতে পেল। এই গাছটা ছিল মোহনের সবচেয়ে প্রিয় স্মৃতিচিহ্ন, কিন্তু লোভে অন্ধ হয়ে নাবিলা একেও ছাড়ল না। চলো, আজ এই আম গাছটা ভাগ করে নিই। গাছটাও ভাগ করব? হ্যাঁ, শিকড় আর কাণ্ডটা তোমার, কিন্তু সব ডালপালা, পাতা আর আম আমাদের। কাছে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরা অবাক হয়ে গেল। এই প্রথম আমি এমন ভাগ দেখলাম। তোমরা যদি মনে করো এটা ঠিক, তাহলে আমার কোনো আপত্তি নেই। সেই দিন থেকে রাজু প্রতিদিন গাছটার শিকড়ে জল দিত, সার দিত এবং তার যত্ন নিত। কয়েক মাস পর গাছটা আমে ভরে গেল। নাবিলা একটা বড় ঝুড়ি নিয়ে এসে সব পাকা আম পেড়ে নিল। প্রিয়া নামের একটি মেয়ে রাজুকে বলল, রাজু, তুমি একটাও আম পেলে না? ঠিক আছে প্রিয়া, গাছটা তো বেশ তাজা, আমার জন্য এটাই যথেষ্ট। দূরে দাঁড়িয়ে থাকা নাবিলা এটা শুনে হাসল। তার মনে হলো যেন তার সব কৌশল পুরোপুরি সফল হয়েছে। গরুর গাড়ি আর আম গাছের পর শুধু পুরনো কুয়োটাই বাকি ছিল। এই কুয়োটা পরিবারের তৃষ্ণা মেটাত এবং খেতে জল সরবরাহ করত। গ্রামবাসীরা ভেবেছিল নাবিলা এবার ন্যায্য আচরণ করবে, কিন্তু তার মনে অন্য পরিকল্পনা ছিল। পরদিন সকালে নাবিলা দুই ভাইকে কুয়োর কাছে ডাকল। চলো, আজ এই কুয়োটা ভাগ করে নিই। ভাবি, এর কি দরকার? আমাদের এটা দরকার যাতে পরে কোনো বিবাদ না হয়। শোনো রাজু, কুয়োটা তোমার হবে, কিন্তু এর সব জল আমাদের হবে। এ কথা শুনে কাছে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরা হতবাক হয়ে গেল। বৌমা, জল ছাড়া কুয়োর মানে কি? এটা আমাদের সিদ্ধান্ত। ভাইয়া রাজি হলে আমার কোনো আপত্তি নেই। নাবিলা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে নিশ্চিত ছিল যে রাজু বরাবরের মতোই চুপ থাকবে। কয়েকদিন পর গরম বাড়তে শুরু করল। দুপুর পর্যন্ত মাঠে কাজ করে রাজুর গলা একেবারে শুকিয়ে গিয়েছিল।
সে সোজা নিজের কুয়োর কাছে গিয়ে বালতি নামাতে শুরু করল। ঠিক তখনই পেছন থেকে নাবিলার কণ্ঠস্বর ভেসে এলো। থামো, জল তুলো না। ভাবি, আমার খুব তেষ্টা পেয়েছে, আমাকে শুধু এক কলসি জল খেতে দাও। তুমি হয়তো কুয়োর মালিক, কিন্তু জলটা আমাদের। আমি শুধু একটু জল চাইছি। এক ফোঁটাও না তোমার। যদি জলের দরকার হয় নদীতে যাও। ঠিক তখনই আরিফ এসে পৌঁছাল। নাবিলা, আমাকে এক গ্লাস জল খেতে দাও। রাজু চুপচাপ দড়িটা ছেড়ে দিয়ে ফিরে তাকাল। দূরে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধা এই সব দেখছিলেন। যে ঘরে তৃষ্ণার্তরা জল পায় না, সেখানে সুখ বেশি দিন টেকে না। রাজু একটিও কথা না বলে নদীর দিকে এগিয়ে গেল। নদীর তীরে পৌঁছে রাজু একটি পাথরের উপর বসল। সে ভাবতে লাগল সে এমন কি করেছিল যে সব সময় তার সাথেই অবিচার হয়। ঠিক তখনই এক বৃদ্ধ পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি রাজুর বিষণ্ণ মুখ দেখে তার পাশে এসে বসলেন। বাবা, এত অল্প বয়সে এত দুঃখ কেন? রাজু শুরু থেকে বর্তমান পর্যন্ত সব কথা তাকে বলল। বৃদ্ধ লোকটি কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর সে বলল, তুমি খারাপ নও, কিন্তু তুমি অবশ্যই একটা ভুল করছো। কি ভুল বাবা? অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজনেই তো সমান অপরাধী। তুমি তো এই অপরাধটাই করছো। আমি আমার বড় ভাইয়ের সাথে ঝগড়া করতে চাই না। আমি তোমাকে তা করতে বলিনি। শুধু একদিন তুমি ওরা যে নিয়মগুলো তৈরি করেছে সেগুলোই প্রয়োগ করো। তাতে কি সব ঠিক হয়ে যাবে? যখন একজন লোভী মানুষ নিজের নিয়মের ফাঁদে আটকা পড়ে, তখনই সে তার ভুল বুঝতে পারে। বৃদ্ধ লোকটি হেসে চলে গেলেন। রাজু অনেকক্ষণ ধরে তার কথাগুলো নিয়ে ভাবল। বাড়ি ফেরার পর নাবিলা সবচেয়ে মূল্যবান যে জিনিসটা অবশিষ্ট ছিল তা ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিল। সেটা ছিল মোহনের চাষের জমি, যা দিয়ে পুরো পরিবার চলত। পরদিন সকালে সবাই জমিতে এসে পৌঁছাল। আজ থেকে জমিটা দুজনেরই হবে, কিন্তু মাটির উপরে যা কিছু জন্মাবে তা আমাদের হবে, আর মাটির নিচে যা কিছু জন্মাবে তা তোমার হবে। ভাবি, এটা কেমন ভাগাভাগি? এটা খুব সহজ। তুমি জমিটা চাষ করবে, কিন্তু তার উপরের ফসলগুলো আমাদের হবে, আর মাটির নিচে যা থাকবে তা তোমার। কাছে দাঁড়িয়ে থাকা কৃষকেরা অবাক হয়ে একে অপরের দিকে তাকাল। রাজু, তোমার যদি কোনো আপত্তি থাকে আমাদের বলো, আমরা পঞ্চায়েতে যাব। রাজু তার ভাইয়ের দিকে তাকাল। আরিফ বরাবরের মতোই চুপ ছিল। ভাইয়া যদি এটাই করতে রাজি থাকে তাহলে আমিও রাজি। নাবিলা হাসল। তার মনে হলো যেন সে অবশেষে তার শেষ সম্পত্তিও নিশ্চিত করে ফেলেছে। কিন্তু সে জানত না, রাজু আর আগের সেই সরল রাজু ছিল না। নদীর পাড়ে দেখা হওয়া সেই বৃদ্ধ লোকটুটির একটি কথা তার মনে বারবার মনে পড়ছিল। উনি যে নিয়ম তৈরি করেছেন তা আমার ওদের ওপর প্রয়োগ করা উচিত। পরদিন সকালে গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে শহর থেকে একজন বড় ব্যবসায়ী শস্য কিনতে আসছেন। নাবিলা আনন্দে আত্মহারা হয়ে গেল। সে ভাবল সেদিন তাদের ভালোই লাভ হবে। কিন্তু রাজুর বৃদ্ধ লোকটির কথা মনে পড়ে গেল। সে ঠিক করল কোনো রকম ঝামেলা ছাড়াই প্রথমবারের মতো সেই একই নিয়ম প্রয়োগ করবে। নাবিলা তাড়াতাড়ি উঠোনে ছুটে গেল। আরিফ, তাড়াতাড়ি করো, ব্যবসায়ী অপেক্ষা করবেন না। আরিফ গরুর গাড়ির কাছে পৌঁছে অবাক হয়ে গেল। এই রাজু, তুই গাড়ি থেকে গরুগুলোকে খুলে দিয়েছিস কেন? ভাই, গরুগুলোর সামনের অংশটা আমার আজ, আমি ওদের বিশ্রাম দেব। কিন্তু শস্য বাজারে যাবে কি করে? গাড়ির পেছনের অংশটা তো তোর, তুই চাইলে নিজেই নিয়ে যেতে পারিস। নাবিলা প্রচণ্ড রেগে গেল। দেখো কি বিশালে, দেখো কি বিশাল ক্ষতি করল তোমার ভাই। ভাবি, আমি শুধু আমার ভাগের গরু নিয়েছি, নিয়মটা তো তুমি বানিয়েছ। এই প্রথমবার নাবিলা কোনো উত্তর না দিয়ে সেখানে দাঁড়িয়ে রইল। গরুর গাড়ির ক্ষতির পরেও নাবিলার আত্মসম্মান অটুট ছিল। সে ভেবেছিল এটা শুধু একদিনের ব্যাপার। কিন্তু ঠিক পরের দিনই রাজু একটা কুড়াল নিয়ে আম গাছটার কাছে এসে হাজির হল।
নাবিলা দৌড়ে বেরিয়ে এলো। এই কুড়ালটা দিয়ে কি করছো? গাছের গুঁড়িতে উইপোকা ধরেছে। আমি এটা কেটে নতুন একটা গাছ লাগাবো। তুমি গুড়িটা কাটলে পুরো গাছটাই পড়ে যাবে। গুঁড়িটা আমার ভাগ। ভাবি, আমার ভাগ নিয়ে আমি যা খুশি তাই করতে পারি। রাজু কুড়ালটা তুলে নিল। নাবিলা ভয়ে কাঁপতে কাঁপতে তার সামনে দাঁড়িয়ে রইল। থামো, গাছটা কেটো না। কেন? উপরের অংশটা তো তোমার, আমি ওটা ছুঁয়েও দেখব না। নাবিলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কাছে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরা মৃদু হাসতে শুরু করল। যেমন কর্ম তেমন ফল। রাজু কুড়ালটা নামিয়ে রেখে কোনো কথা না বলে চলে গেল। কিন্তু এখন নাবিলা প্রথমবারের মতো বুঝতে পারল যে তার নিজের তৈরি করা নিয়মগুলোই তার জন্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। দুদিন পর গ্রামে প্রচণ্ড গরম নেমে এলো। নাবিলা সকাল থেকে বাড়ির কাজে ব্যস্ত ছিল। জলের কলসিগুলো খালি হয়ে গেলে সে তাড়াতাড়ি কুয়োর দিকে গেল। কিন্তু সেখানে পৌঁছে তার পা থেমে গেল। কুয়োর কাছে দড়ি বা বালতি কিছুই ছিল না। দড়িটা গেল কোথায়? ঠিক তখনই রাজু তার ঘর থেকে বেরিয়ে এলো। তার হাতে ছিল সেই একই দড়ি আর বালতি। রাজু, তুমি এটা এখানে রেখে যাওনি কেন? ভাবি, কুয়োটা আমার, আমি এর দড়ি আর বালতিরও খেয়াল রাখব। দড়ি ছাড়া আমি জল তুলব কি করে? জলটা তোমার, যেভাবে খুশি তোলো। নাবিলা এক মুহূর্ত চুপ করে রইল। ঠিক আছে, দড়িটা আমাকে দাও। যেদিন আমি এক কলসি জল চেয়েছিলাম সেদিনও তো নিয়ম বদলায়নি, আজ কেন বদলাবে? আরিফও এগিয়ে এলো, কিন্তু এবার সে কিছুই বলতে পারল না। অবশেষে নাবিলাকে প্রতিবেশীর বাড়ি থেকে একটা দড়ি ধার করতে হলো। এই কথা শুনে পুরো গ্রাম আলোচনা শুরু করে দিল। বর্ষা শুরু হয়ে গিয়েছিল, জমি চাষ করার সময় হয়ে গিয়েছিল। নাবিলা নিশ্চিত ছিল যে বরাবরের মতোই রাজু সব কঠিন কাজটা করবে, কিন্তু এবার মাঠে পৌঁছানো মাত্রই সে একটা ধাক্কা খেল। রাজু মাঠের ধারে বসেছিল। রাজু, কাজ শুরু করছো না কেন? প্রথমে একটা বিষয় পরিষ্কার করা যাক। এখন আবার কি হলো? তুমি তো বলেছিলে মাটির ওপরের অংশটা তোমার আর নিচের অংশটা আমার। আমি চাষ করলে মাটি উল্টে যাবে, তোমার অংশটা নষ্ট হয়ে গেলে কি হবে? এই কথা শুনে নাবিলা চুপ করে রইল। কাছে দাঁড়িয়ে থাকা কৃষকেরা হাসতে শুরু করল। ও ঠিকই বলছে, তুমি যদি কোনো নিয়ম করে থাকো তবে তা মানতেই হবে। নাবিলা রাগে চলে গেল। এই প্রথমবার তার ভয় হচ্ছিল যে তার সমস্ত চালাকি হয়তো তার নিজের উপরই উল্টো ফল দেবে। গরুর গাড়ি, আম গাছ আর কুয়োর ঘটনার পর নাবিলা বুঝতে পারল যে রাজু আর আগের মতো সরল নেই। গ্রামের লোকেরাও তাকে নিয়ে কথা বলছিল, কিন্তু লোভ মানুষের চিন্তাশক্তি কেড়ে নেয়। নিজের ভুল স্বীকার না করে নাবিলা ঠিক করল যে এবার সে যে কোনো উপায়ে মাঠের সমস্ত ফসলের নিয়ন্ত্রণ নেবে। এদিকে নদীর পাড়ে দেখা হওয়া সেই বৃদ্ধ লোকটির কথা মনে করে রাজু শান্ত রইল। সে জানত যে সঠিক সময়ে নেওয়া পদক্ষেপই সেরা উত্তর, তাড়াহুড়ো করে নেওয়া নয়। পরদিন সকালে নাবিলা মাঠে এসে পৌঁছাল আর রাজুকে বলল, আজ থেকে মাঠে শুধু আলু বোনা হবে, তাড়াতাড়ি কাজ শুরু করো। ভাবি, তোমার যা ভালো মনে হয় তাই করো। রাজু সারাদিন ধরে জমি চাষ করল। সে বীজ বুনতে থাকল আর গরুগুলোকে নিয়ে কঠোর পরিশ্রম করতে লাগল। আরিফও কিছুটা সাহায্য করল, কিন্তু নাবিলা শুধু দাঁড়িয়ে আদেশ দিয়ে গেল। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। আরিফ বলল, আমি আজ খুব পরিশ্রম করেছি। আমি কঠোর পরিশ্রমে কখনো ভয় পাই না ভাইয়া। আল্লাহ আমার কঠোর পরিশ্রমের সঠিক প্রতিদান দিবেন, আমি ফল পাব। কিন্তু মনে রেখো, উপরের সমস্ত ফসল আমাদের হবে। রাজু কোনো উত্তর দিল না। সে শুধু মাঠের মাটির দিকে তাকিয়ে মৃদু হাসল। কয়েক মাস কেটে গেল। রাজুর কঠোর পরিশ্রমে মাঠটি ফলনে ভরে উঠল। এমনকি গ্রামের কৃষকেরাও তার চাষের প্রশংসা করতে শুরু করল।
অবশেষে আলু তোলার দিনটি এলো। নাবিলা খুব সকালে বড় বড় বস্তা নিয়ে মাঠে এসে পৌঁছাল। তার মুখে আনন্দ স্পষ্ট ফুটে উঠেছিল। রাজু মাঠে পৌঁছে আলু তোলার জন্য কোদাল তুলে নিল। ঠিক তখনই নাবিলা তাকে থামিয়ে দিল। দাঁড়াও, আগে নিজের ভাগের কথা মনে করো। কি বলতে চাইছো ভাবি? মাটির উপরের অংশটা আমাদের, এই সব গাছ আমাদের। তুমি যদি একটা গাছও কাটো, আমি পঞ্চায়েতে নালিশ করব। রাজু শান্তভাবে মাঠের চারদিকে তাকাল। কাছে দাঁড়িয়ে থাকা কৃষকেরাও হতবাক হয়ে গেল। গাছ না কেটে আমি আলু পাবো কি করে? এটা চরম অন্যায়। নাবিলা কারো কথা শুনল না। সে হেসে বলল, নিয়ম তো নিয়মই। রাজু কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর তার মুখে হালকা হাসি ফুটে উঠল। নদীর পাড়ে দেখা সেই বৃদ্ধ লোকটি কি বলেছিলেন তা তার মনে পড়ে গেল। এখন সে বুঝতে পারল পরের পদক্ষেপটি এমন হবে যা নাবিলার নিজের নিয়মগুলোকেই তার জন্য সবচেয়ে বড় সমস্যা করে তুলবে। রাজু ধীরে ধীরে কোদালটা নামিয়ে রাখল। ঠিক আছে ভাবি, উপরের অংশটা যদি তোমার হয় আমি ওটা ছুঁব না। ভালো, অবশেষে তোমার নিয়মগুলো মনে পড়েছে। রাজু মাঠের কিনারায় চলে গেল। আরিফ রাজুকে জিজ্ঞেস করল, এখন আলুগুলো কি করে পাবে? ভাই, উপরের গাছগুলো না কেটে আলু পাওয়া যায় না, তাই আমি আমার ভাগের কোনো ক্ষতি করব না, আর তোমার ভাগেও হাত দেব না। নাবিলার মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। সেই সন্ধ্যায় নাবিলা রেগে গিয়ে পঞ্চায়েতের কাছে গেল। সে অভিযোগ করল যে রাজু ইচ্ছে করে মাঠের ফসল নষ্ট করছে। খবরটা শুনে গ্রামবাসীরা পঞ্চায়েতে জড়ো হল। সবাই সত্যিটা জানতে চাইল। রাজু, নাবিলা তোমার উপর চেয়ে অভিযোগ এনেছে তাকে সত্য। পঞ্চায়েত প্রধান, আমি শুধু ভাগের নিয়ম মেনে চলছি। কি নিয়ম? উপরের ফসল ভাবির আর মাটির নিচের অংশটা আমার। আমি গাছ কাটলে ওদের ভাগের ক্ষতি হবে, তাই আমি ওটা ছুঁইনি। পুরো পঞ্চায়েত চত্বর নীরব হয়ে গেল কিছুক্ষণ পর। পঞ্চায়েত প্রধান বলেন, এটা রাজুর দোষ নয়, এটা নিয়ম। গ্রামবাসীরাও নিজেদের মধ্যে কথা বলতে শুরু করল। নাবিলা প্রথমবারের মতো সবার সামনে কোণঠাসা হয়ে পড়ল, কিন্তু তার আত্মসম্মান অটুট রইল। সে বলল, যাই ঘটুক না কেন, নিয়ম বদলাবে না। ঠিক আছে ভাবি, এখন থেকে সবকিছু একই নিয়মে চলবে। নাবিলার কাছে এটা একটা তুচ্ছ ব্যাপার মনে হল, কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে তার এই লোভই পরদিন তার সবচেয়ে বড় ক্ষতি ডেকে আনবে। পরদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে রাজু মাঠে ফিরে গেল। সেখানে অনেক গ্রামবাসী জড়ো হয়েছিল, কারণ আগের সন্ধ্যার পঞ্চায়েত সভায় ছিল গ্রামের আলোচনার বিষয়। সবাই বিশ্বাস করছিল যে সেদিন হয়তো দুই ভাই কোনো একটা সমঝোতায় পৌঁছাবে, কিন্তু রাজু মনে মনে স্থির করে নিয়েছিল যে সে আর কারো সাথে তর্ক করবে না। সে কেবল নাবিলার ঠিক করে দেওয়া নিয়মগুলোই মেনে চলবে। রাজু মাঠের চারপাশে একবার চোখ বুলিয়ে শুকনো গাছপালা আর ঘাস সংগ্রহ করতে শুরু করল। তুমি এসব জড়ো করছো কেন? ভাইয়া, উপরের অংশটা ভাবির, আমি শুধু পরিষ্কার করছি। তাড়াতাড়ি শেষ কর, আমাদের ফসলটা বিক্রি করতে হবে। ভাবি, আমি তোমার ভাগের কোনো ক্ষতি করব না। এই বলে সে মাঠের উপর ছড়িয়ে থাকা শুকনো গাছের স্তূপে আগুন ধরিয়ে দিল। মুহূর্তের মধ্যে আগুন পুরো উপরের অংশে ছড়িয়ে পড়ল। নাবিলা চিৎকার করে উঠল, ওহ, তুমি এটা কি করলে? ভাবি, উপরের অংশটা তো তোমার ছিল, আমি ওর সাথে যা খুশি তাই করতে পারি না, ঠিক যেমনটা তুমি সবসময় বলতে। গ্রামবাসীরা অবাক হয়ে দেখছিল রাজু ঠিক না ভুল তা কেউই বুঝতে পারছিল না। আগুন নিভানোর পর মাঠের উপরের অংশটা পুরোপুরি পুড়ে গিয়েছিল। নিচের মাটিতে পোতা আলুগুলো রক্ষা পেয়েছিল, কিন্তু নাবিলা ধ্বংস হয়ে গিয়েছিল। এখন প্রথমবারের মতো তার নিজের তৈরি করা নিয়মগুলো তার কাছে বোঝা বলে মনে হল। রাগে তার মুখ লাল হয়ে গেল। রাজু, আমি এখনই পঞ্চায়েতকে ডাকব। দয়া করে ডাকো ভাবি।
তুমি আমাদের ফসল পুড়িয়ে দিয়েছ। তুমিই তো বলেছিলে উপরের অংশটা তোমার। আমি তো নিচের আলুগুলো ছুঁইও নি। আরিফ এখন পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল। নাবিলা, হয়তো আমরা ভুল করেছি। তুমি চুপ থাকো। রাজুর সাথে যখন এটা হচ্ছিল তখন তোমার নিয়মগুলোর কথা মনে পড়েছিল। আজ তোমার সাথে যা ঘটল তাতে নিয়মগুলোই ভুল মনে হচ্ছে। নাবিলার কাছে কোনো উত্তর ছিল না। গ্রামের লোকেরাও প্রকাশ্যে রাজুকে সমর্থন করল। এটা দেখে নাবিলা রেগে গিয়ে একটা সিদ্ধান্ত নিল। এখন রাজাই এই ব্যাপারটার নিষ্পত্তি করবেন। এর বিচার দরবারে হবে। রাজু চুপ করে দাঁড়িয়ে রইল। সে জানত যে সত্যি আর মিথ্যার বিচার তার গ্রামে নয়, রাজার দরবারেই হবে। এখন এই গ্রামের কেউ আমাদের কথা বুঝবে না। আমাদের রাজার দরবারে যেতে হবে। নাবিলা, এটা কি সত্যিই দরকার? এমনও হতে পারে যে সবকিছু আমাদের বিপক্ষে যাবে। তোমার ভয় পাওয়ার দরকার নেই। আমাদেরও নিয়ম আছে। আমরা কোনো ভুল করিনি। পরদিন সকালে নাবিলা, আরিফ ও রাজু রাজার দরবারের উদ্দেশ্যে রওনা দিল। কয়েক ঘণ্টার যাত্রার পর সবাই রাজার প্রাসাদে পৌঁছাল। সেখানে এক বিশাল দরবার বসেছিল। দূর দূরান্ত থেকে লোকজন তাদের সমস্যা নিয়ে এসেছিল। সৈন্যরা যখন গ্রামের ঘটনাটির কথা শুনল, তখন তারা ৩ জনকে রাজার সামনে হাজির করল। মহারাজ শান্তিপুর গ্রাম থেকে ৩ জন লোক সম্পত্তির বিবাদের বিচার চাইতে এসেছে। সামনে আসুন এবং আপনাদের কাহিনী বলুন। মহারাজ, আমার দেবর রাজু আমাদের কষ্টার্জিত ফসল পুড়িয়ে দিয়েছে। সে ইচ্ছাকৃতভাবে আমাদের ক্ষতি করেছে। এটা কি সত্যি? মহারাজ, আমি যা করেছি তা আমার পরিবারের প্রতিষ্ঠিত নিয়ম অনুসারেই করেছি। কি নিয়ম? রাজু প্রথম থেকে সবকিছু বলতে শুরু করল। সে গরুর গাড়ির ভাগাভাগি, তারপর আম গাছ, তারপর কুয়ো এবং ক্ষেতের বর্ণনা দিল। রাজা মনোযোগ দিয়ে শুনছিলেন। কাহিনীটি যতই এগোতে থাকল, রাজার মুখের ভাব বদলাতে শুরু করল। তিনি বুঝতে পারলেন আসল অপরাধী কে, কিন্তু তিনি তখনও চূড়ান্ত রায় দেননি। রাজু, তুমি যে বলছো তোমার সাথে বারবার অন্যায় করা হয়েছে, তোমার কি কোনো সাক্ষী আছে? হ্যাঁ মহারাজ, অনেক গ্রামবাসী সাক্ষী। রাজা সৈন্যদের আদেশ দিলেন। এর কিছুক্ষণ পরেই রাহাত কাকা এবং অন্যান্য গ্রামবাসীরা দরবারে এসে পৌঁছালেন। বলুন মহারাজ, আমাদেরকে রাজদরবারে কেন ডেকে পাঠালেন? রাজু কি সত্যি বলছে? তার সাথে কি তার ভাবি অন্যায় করেছে? মহারাজ, আমরা নিজের চোখে দেখেছি রাজুকে গরুর গাড়ির সামনের আসন দেওয়া হলো আর আরিফ ও নাবিলা পেছনের আসনে বসল। রাজু আম গাছটির যত্ন নিত, কিন্তু নাবিলা সব আম নিয়ে নিত। একদিন রাজুকে তার নিজের কুয়ো থেকে এক কলসি জলও তুলতে দেয়া হলো না। রাজসভার লোকেরা অবাক হয়ে গেল। রাজা নাবিলার দিকে তাকালেন। এসব কি সত্যি? মহারাজ, আমরা যা কিছু করেছি তা ভাগ করার নিয়ম অনুসারেই করেছি। তাহলে আপনার তৈরি করা নিয়মগুলো আজ পরীক্ষা করা হবে। রাজা এবার নাবিলার তৈরি করা প্রতিটি নিয়ম এক এক করে বিশ্লেষণ করতে শুরু করলেন। রাজসভার সবাই মনোযোগ দিয়ে শুনছিল। এখন সিদ্ধান্তটি কেবল রাজু আর নাবিলার মধ্যে ছিল না, বরং এটি ছিল ন্যায় বিচার। নাবিলা, তুমি বলেছিলে গরুর গাড়ির সামনের অংশ রাজুর আর পেছনের অংশ তোমার। এটা কি ঠিক? হ্যাঁ মহারাজ। তাহলে যদি গরুই না থাকে, পেছনের অংশটা চলবে কি করে? তুমি রাজুকে গাছের কাণ্ডটা দিয়েছ আর ফলগুলো নিজের জন্য রেখেছ, কিন্তু যদি শিকড় আর কাণ্ডই না থাকে, তাহলে ফল আসবে কোথা থেকে? কূপটা রাজুর আর জলটা তোমার। এ কেমন বিচার? কূপ না থাকলে জল রাখবে কোথায়? আরিফ, তুমি বড় ভাই ছিলে। ছোট ভাইয়ের প্রতি ন্যায় বিচার করা তোমার কর্তব্য ছিল, কিন্তু তুমি তা করনি। মহারাজ, আমি ভুল করেছি। আমি আমার স্ত্রীর ফাঁদে পড়ে ভাইয়ের প্রতি অন্যায় করেছি। নাবিলা প্রথমবারের মতো ভয় পেল।
সে বুঝতে পারল যে তার চালাকি এখন আর কাজে আসবে না। রাজা কিছুক্ষণ ভাবলেন এবং তারপর বললেন, তোমরা যা করেছ এতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে রাজুর প্রতি বারবার অবিচার করা হয়েছে। যেখানে একজন তার পরিশ্রমের ঘাম ঝরায় এবং অন্যজন সমস্ত সুবিধা ভোগ করে, সেই ভাগকে ভাগ করা বলে না, বরং বিশ্বাসঘাতকতা বলে। রাজুর কাজগুলো প্রতিশোধের জন্য ছিল না, সে কেবল তার উপর চাপানো নিয়মগুলো মেনে চলেছিল। আর আরিফ, বড় ভাইয়ের কর্তব্য হল ছোট ভাইকে রক্ষা করা, তার অধিকার কেড়ে নেওয়া নয়। মহারাজ, আমি আমার ভুল স্বীকার করছি। আজ থেকে সব কিছু ন্যায্যভাবে ভাগ করা হবে। রাজুকে তার সম্পূর্ণ অধিকার দেওয়া উচিত। মহারাজ, দয়া করে আমাকে একটি সুযোগ দিন। ভুল অনিচ্ছাকৃত হলে সুযোগ দেওয়া হয়। লোভের বশে করা অবিচার সমাজের জন্য একটি খারাপ প্রভাব ফেলে। অন্যায় করে পাওয়া লাভ কখনো স্থায়ী হয় না। নাবিলা ও আরিফকে তাদের ভুলের পরিণতি ভোগ করতে হবে। আরিফ ও নাবিলা পরিবারের বিশ্বাস ভঙ্গ করেছে, তাই নিজেদের কৃতকর্মের জন্য অনুশোচনা করার উদ্দেশ্যে তাদের কিছু সময়ের জন্য রাজকারাগারে রাখা হবে। ভাই, আমাকে ক্ষমা করে দাও। আমার তোমার পাশে থাকা উচিত ছিল। রাজু, আমাকে ক্ষমা করে দাও। আমি লোভের বশে এক ভয়ানক অন্যায় করেছি। ভাবি, ভুল স্বীকার করাই সংশোধনের প্রথম ধাপ। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আশা করি ভবিষ্যতে আর কেউ এমন অবিচারের শিকার হবে না। বন্ধুরা, একটা কথা সব সময় মনে রাখবে, লোভ যতই বড় হোক না কেন, শেষ পর্যন্ত সত্য এবং ন্যায় বিচারেরই জয় হয়। আমাদের গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি সুন্দর মন্তব্য করে আমাদের জানান, কারণ আপনাদের পাশে থাকাই আমাদের পরবর্তী গল্প বানাতে আনন্দ দেয়।